স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 3 এই ক্লাসটার মাধ্যমে আমরা কি কি শিখছি দেখো। সরল রেখার আমাদের কি পরিচয়, সরল রেখার আমাদের সমীকরণ নির্ণয় এবং রেখার ঢাল, দুটা রেখা সমান্তরাল হওয়ার কন্ডিশন, দুটা রেখা আমাদের লম্ব হওয়ার কন্ডিশন, সব কিছু শেখানো আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেখার পরিচয়, তারপর হচ্ছে সরল রেখার ঢাল নির্ণয়ের যত কনসেপ্ট আছে। ঢাল একটা একদম ইম্পর্টেন্ট এবং পপুলার একটা কনসেপ্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য। ঢালের পুরা বেসিক এখানে তোমাদের ক্লিয়ার আছে। এছাড়াও আমাদের আরও একটা টাইপ মোস্ট ইম্পর্টেন্ট আছে। দেখো এখানে ঢাল নির্ণয়ের জন্য আরও একটা জিনিস শিখেছি, তোমার শর্টকাট ট্রিক্স। এমসিকিউর জন্য তুমি কীভাবে আসে, সৃজনশীলের জন্য তুমি কীভাবে হ্যান্ডেল করবা কোশ্চেনটাকে দেখার সাথেই। তো আরেকটা দেখো টাইপ সব থেকে ইম্পর্টেন্ট, যে দুটি সরল রেখার সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত। মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের হচ্ছে প্রশ্ন বা কনসেপ্ট বলতে পারো, যেটা আমাদের পরীক্ষায় খুবই চলে আসে। এরপর আরেকটা দেখো আমাদের টাইপ, সেটা হচ্ছে তিনটি বিন্দু আমাদের হচ্ছে সমরেখার কন্ডিশন। এই টাইপটা থেকে বলা যায় যে আমাদের এমসিকিউতে এবং সৃজনশীলে কতে প্রতিবারে কোশ্চেন আসে। তো সকল টাইপ আমাদের এখানে দেখো ক্লিয়ার করা আছে, একদম বেসিক সহ। তোমাদের যা যা লাগে, তোমাদের কোনো কিছু এখানে বাদ দেওয়া নাই। কারণ এই পার্ট 3 মাধ্যমে রেখার ঢাল, দুটি রেখার লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত এবং তিনটা বিন্দু আমাদের একই রেখার ওপর অবস্থিত, এই সব কন্ডিশনের সকল ম্যাথ পেয়ে যাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এসএসসি 27, 28 এবং 29 যত ব্যাচই হয়ে থাকো, যারা আছো, তোমাদের জন্য আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির 3য় নাম্বার পার্ট। ইতিমধ্যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দেয়া আছে, হোপফুলি তোমরা ক্লাসটা দেখে আসছো। আর যারা ওই ক্লাসগুলো দেখো নাই, ওগুলো দেখার পরে দয়া করে এই ক্লাসটা তোমরা শুরু করো। কেননা ওই ক্লাসগুলো যদি না দেখো, তাহলে এই ক্লাসে এসে তোমাদের একটু হলেও কিন্তু কষ্ট হবে। আর আমি চাচ্ছি না তোমাদের কোনো কনসেপ্ট বুঝতে একটু হলেও কষ্ট হোক। এই জন্য তোমাদের প্রত্যেকটা পার্ট একদম ধাপে ধাপে ডিটেলস বোঝাই দিয়ে চলে আসছি। সো অবশ্যই এই ক্লাসগুলো দেখার পর এটাতে আসবা, ওকে। আর এই ক্লাসটাতে আমাদের কি থাকছে, এই ক্লাসটাতে থাকছে আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী যে পার্টগুলো সৃজনশীল আসার জন্য এবং এমসিকিউতে আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলোকে এই ক্লাসের মাধ্যমে দেয়া তোমাদের মাঝে। সো অবশ্যই এই ক্লাসটা দেখো এবং এই ক্লাসটা দেখলে তোমাদের সৃজনশীলের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়াই, আমাদের ক্লাসটা শুরু করে দিই। আর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তারপর ক্লাসটা দেখবা। শুয়ে রাস্তায় হাঁটতে এই ক্লাসগুলো দেখবা না, অবশ্যই পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে ক্লাসটা শুরু করবা, ওকে। চলো দেখো, প্রথমে আমাদের কি আছে, সরল রেখার পরিচয়। সরল রেখা পরিচয় অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল কোনো একটা শেপকে চেনার জন্য তার কি জানবো বলো? তার কি বাবা মার পরিচয় আছে? তার কি অন্য কোনো বংশগত পরিচয় আছে, যে এই বংশের সরল রেখা, এই বংশের বৃত্ত? এমন কিছু তো নাই। তো অবশ্যই তাকে চেনার জন্য আমাদের জাস্ট তার সমীকরণ জানলেই হয়ে যাবে। দেখো, সরল রেখার পরিচয়টা জানার জন্য এর কি লাগে আমাদের বলো? সমীকরণ লাগে। এর সমীকরণ জানা লাগে। একটা সরলরেখার সমীকরণে দুইটা ভার্সন নরমালি হয়। কি বললাম? দুইটা ভার্সন হয়। সরলরেখার সমীকরণে দুইটা ভার্সনের মধ্যে একটা ভার্সন হয় এমন যে y = mx + c। আরেকটা ভার্সন আছে, সেই ভার্সনটা হচ্ছে x + by + c = 0। দুটা ভার্সন। দেখো এখানে যে প্রথম ভার্সনটা বললাম, এই ভার্সনের প্রত্যেকটা টার্ম একটু তোমাকে বলে রাখি, তাহলে সহজ হবে। দেখো এক্স অ্যান্ড ওয়াই তো সবার জন্য চলক, নোট এখানে এক্স অ্যান্ড ওয়াই চলক, বুঝছো? এটা হচ্ছে আমাদের চলক। আচ্ছা, এবার এম হচ্ছে রেখার ঢাল। এম হচ্ছে রেখার ঢাল। কি বললাম? রেখার ঢাল বা স্লপ যেটাকে বলে, স্লপ। আমরা ডিটেলস প্রত্যেকটা পার্ট বুঝবো, আগে জাস্ট পরিচয়টা জানি। আর সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। ওয়াই অক্ষের ছেদাংশ, ছেদক, ওয়াই অক্ষের ছেদক, এটা একটা পরিচয়। এবার আসো পরেরটায়। আমরা পরেরটায় যেটা লিখলাম এটার জন্য একটু জানি, ওকে। এবার এইখানে আসো, এটার জন্য নোট করো। আসলে কিছুই না, এটার ক্ষেত্রে তোমার যে বিষয়টা আছে যে এক্স ওয়াই তো চলক, এক্স ওয়াই হচ্ছে চলক,
চলক বা ভ্যারিয়েবল যেটাকে বলতেছি আমরা, আর সি হচ্ছে ধ্রুবক ভ্যালু, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট মান, মানে এটা যে কোনো মান হতে পারে। এটার থেকে ঢাল বের করা যায়, আমি ডিটেলস সবকিছু আস্তে আস্তে দেখাবো। তাহলে বলো তুমি যেখানেই পাবো y = mx + c, দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, মানে এটা একটা আমাদের এই সরলরেখাটার সমীকরণ। যেখানে তুমি পাবা 5x প্লাস, ধরো এমন একটা পাইলা যে 5x + 6y + 9 -9 = 0, এটা কিসের সমীকরণ? এটা আমাদের একটা রেখার সমীকরণ, কারণ এই সমীকরণটা এটার সাথে মিক্সড। দেখো 5x মানে কি ax কে বোঝাচ্ছে, 6y মানে কি আমাদের by কে বোঝাচ্ছে, অ্যান্ড -9 মানে কি এই c কনস্ট্যান্ট ভ্যালুটাকে বোঝাচ্ছে। তাহলে এটা আমাদের একটা কি বলো ইকুয়েশন হচ্ছে সরলরেখার। তাহলে এই দুটো পরিচয় তুই বুঝতে পারছি বলো তো? জাস্ট তাদেরকে তুমি চিনে রাখো যে এরা হচ্ছে আমাদের একটা সরলরেখার সমীকরণ হয়। ওকে, তাহলে আমরা এই পরিচয়টা জানলাম। পরিচয় থেকে আমরা আরো ডিটেলস জানবো, এর পুরো বংশের একদম নির্বংশ করে দিব প্রত্যেকটা কনসেপ্ট। ওকে, দেখো সরলরেখার ঢাল, এবার আসো সরলরেখার ঢাল জিনিসটা কি। দেখো সরলরেখার ঢালের জন্য তুমি যদি তোমার মানে রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দেখো, আমাদের কিন্তু চলার পথে অনেক ধরনের রাস্তা আছে। একটা কি বলো সোজা রাস্তা, আরেকটা ধরো এমন রাস্তা আছে, অর্থাৎ যখন তুমি গ্রাম বাংলায় যদি চিন্তা করো বা শহরেও চিন্তা করো, যে আমাদের ধরো যে ফ্লাইওভারগুলো যখন উঠি, যে ধরো সোজা রাস্তা চলতে চলতে হঠাৎ করে এরকম করে বাড়ছে, অর্থাৎ যে একটা ভূমি আমাদের এইদিকে বাট চলতেছে এভাবে ইনক্লাইন্ড একটা পথে, মানে একটা তির্যকভাবে চলতেছে, বুঝছো? আবার ধরো তুমি পাহাড়কে যদি চিন্তা করো, পাহাড় সোজা উপরের দিকে না, সোজা উপরের দিকে তাকানো আছে, তুমি যখন পাহাড়ি রাস্তায় উপরে ওঠো তখন কিন্তু অনেক কষ্ট লাগে। তেমন ধরো তোমাকে তিনটা রাস্তা বললাম, তিনটা রাস্তার কথা বললাম। একটা রাস্তা ধরো এমন আছে, একটা রাস্তা এই বরাবর চলছে একদম সোজা, আরেকটা রাস্তা ধরো আমাদের এরকম তির্যকভাবে আছে, এবং আরেকটা রাস্তা আছে সেই রাস্তাটাকে ধরো একদম সোজা পাহাড়ের রাস্তা উপর দিকে চলতেছে। ধরো তিন প্রকারের রাস্তা বললাম, এটা একটা রাস্তা। আমি তিনটা প্রকারের রাস্তাকে যদি বলি, ধরো এটা একটা, আর এই যে রাস্তাটা এটাকে আমি ধরো দেই কোন কালার, এই কালার। হ্যাঁ, তিন প্রকারের রাস্তা। এখন দেখো তুমি যদি মানুষটা এখানে থাকো, তুমি মানুষটা এখানে আছো, তো তোমার জন্য তিনটা পথ তিন ধরনের তোমার মধ্যে কিন্তু একটা কষ্ট দিবে। ধরো তুমি এইখান থেকে যে এখানে আসো, এখানে আসো, তোমার যা কষ্ট হবে এর থেকে তুমি যদি এখানে আসো বেশি কষ্ট হবে, বেশি কষ্ট হবে। আরে বাবা, এর আবার অনেকগুলো পা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ধরো এখানে এসে এখানে 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 এখানে, হ্যাঁ এবার ঠিক আছে। আবার ধরো এখানে তুমি আসলা, এখানে আসলা, তে এখানে তোমার যা কষ্ট এখানে বেশি কষ্ট, এখানে সব থেকে আরো বেশি কষ্ট হবে। এখন এই যে ধরো তিনটা রাস্তা দেখলা, এই যে তিনটা রাস্তা কষ্ট হওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে এদের ঢাল। আমরা প্রায় বলি না ঢালু রাস্তা, এটা রাস্তা ওইটা রাস্তা, একটা একটা যদি শব্দ নিয়ে আসি যে ঢাল বেশি ঢালু বেশি, এমন কিছু কথা বলি। দেখো এই যে এই রাস্তায় যখন আমি চলতেছি, এই রাস্তাটার ঢাল সব থেকে কম, ঢাল কম জন্য এই রাস্তায় আমাদের কষ্ট কম। যখন আমি এই রাস্তা বরাবর চলবো, এই ঢালটা এটার থেকে বেশি, কম্পারেটিভলি এটার থেকে বেশি। তাহলে এটা যে যদি বলি যে এটার ঢালটা কি বলো, এটার থেকে আরো বেশি, এটার ঢাল এটার থেকে তো আরো বেশি। তো অর্থাৎ আমি যা দেখলাম, যে রাস্তায় ঢাল কম সে রাস্তায় কষ্ট কম, যে রাস্তার ঢাল বেশি সে রাস্তায় কষ্ট বেশি। কারণ আসলে একটা রাস্তার ঢাল আমরা কিভাবে মেজার করব, কিভাবে সেই রাস্তার ঢালটা আমরা কি পরিমাপ করবো? এক কথায় দেখো তুমি যে চিন্তা করো যে আসলে আমাদের এইটা হচ্ছে ধরো ভূমি, এটা আমাদের রাস্তাটা, দেখো ধরো এইটা হচ্ছে আমাদের সে রাস্তাটা, মানে প্রথম রাস্তা, এবং ধরো এটা আমাদের পৃথিবীর সারফেসটা। আর আমার একটা রাস্তা আমি কি একদম পৃথিবীর সারফেসে বরাবরই নিয়ে গেছি, এটা ধরো আমাদের রাস্তা 1 বা লাইন 1 বলি, এটা L1 মানে লাইন 1 বা রেখা 1, এটা ধরো আমাদের L2 লাইন 2, এটা হচ্ছে আমাদের ধরো লাইন 3। দেখো দেখো এই লাইনটা, প্রথম লাইনটা আমাদের পৃথিবীর সাথে, পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো? একটা লাইন যদি একটা লাইনের উপর উপরিপাতন হয় তাহলে মাঝের অ্যাঙ্গেল কতটুকু থাকে? 0 ডিগ্রি, কোনো অ্যাঙ্গেলই তো থাকে না। তাহলে বলো এই রাস্তাটা আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি করছে ভূমির সাথে, মানে একদম পৃথিবীর সাথে, এটা অ্যাঙ্গেলটা কত বলো তো? 0 ডিগ্রি। দেখো এই যে ভূমি বরাবর যেটা বললাম, এটাকে ধরে নাও তুমি এক্স অক্ষ, অক্ষ অক্ষ বিবেচনা আর কি, এটা এক্স অক্ষ,
আর তুমি যে উপরের দিকে চিন্তা করো, আমাদের ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ সোজা বরাবর, ওয়াই অক্ষ। ওকে, এবার হ্যাঁ পরের রাস্তাটা যদি আসো, দেখো এই রাস্তা কিন্তু একটা কোণ উৎপন্ন করছে। সেই কোণটা ধরে নিলাম আমি, ধরো এটাকে কত ডিগ্রি, 60 ডিগ্রি ধরে নিলাম, একটা অ্যাপ্রক্স ভ্যালু দিলাম 60 ডিগ্রি। এবার দেখো তুমি যে পরের রাস্তাটার দিকে আসো, এই রাস্তাটা সোজা উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মাঝের কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বলা যায়, 90 ডিগ্রি। তাহলে আমি এখানে একটা মজার ঘটনা দেখলাম, বলো যে দেখো এই রাস্তাটা যখন এক্স অক্ষের সাথে কোণ ছিল 0 ডিগ্রি, তাহলে এর ঢাল ছিল কম। এই কোণটায় যখন বেড়ে এখান থেকে হয়ে গেছে 60 ডিগ্রি, তখন ঢালটা হয়ে গেছে বেশি। আবার এই রাস্তাটা যখন এখানে চলে গেছে, অর্থাৎ এই কোণটা যখন এক্স অক্ষের সাথে বেশি হয়ে গেছে, তখন কিন্তু এর ঢালটা আরও বেশি হয়ে গেছে। তাহলে আমি এইটুকু বুঝলাম, একটা রেখা এক্স অক্ষের সাথে, মানে এক্স অক্ষের কি ধনাত্মক দিক না, এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের এই দিকে আরেকটা দিক আছে, এটা এক্সের ঋণাত্মক দিক, আমরা ওই দিকে যাচ্ছি না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ থাকে, ওই কোণের সাথে ওই রেখার ঢালটা আমাদের রিলেটেড। বুঝতেছি, কোণ বাড়া ঢাল বাড়ে, কোণের সাথে ঢালের আমাদের সম্পর্ক। এখন তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ধরে নিলাম এই কোণগুলোকে আমি ধরে থিটা কোণ বললাম, কি বললাম, থিটা। সবগুলো কোণে একটা স্পেসিফিক পরিচয় দিলাম, যে আমাদের হচ্ছে থিটা কোণ। থিটা কোণটা হচ্ছে যে কোনো রেখা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেইটা। মনে রাখবা, কোনো একটা রেখার ঢাল হবে ওই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণের ট্যান থিটা। আমি আবার বলতেছি, দেখো ঢাল, ঢালের সংজ্ঞা কি, স্লপ। ওকে, ঢালের সংজ্ঞা লিখবা যে একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মাস্ট ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণটাকে ধরো আমি থিটা কোণ বললাম, যে কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মান, অর্থাৎ ট্যানজেন্ট যেটাকে বলতেছি, ট্যানজেন্টের মানকে ওই রেখার ঢাল বলে, ওই রেখার ঢাল বলে। তোমার যদি ঢালের কোনো মানে ডেফিনেশন চায়, বলে এটা তো কি লিখছে, বলে। হ্যাঁ, যদি তোমার ঢালের ডেফিনেশন চায়, তো ডেফিনেশনটা তুমি এভাবেই দিবা। তাহলে বলো প্রত্যেকটা রেখার তাহলে সমীকরণটা আমাদের এক্সাক্ট, তাহলে ঢালটা কি আসতেছে, ঢালকে নর্মালি এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইজিক্যাল টু আসতেছে ট্যান থিটা। দেখো এম ইজিক্যাল টু আসতেছে ট্যান থিটা, বুঝছো? আচ্ছা, তাহলে নোট, বারবার বলতেছি আমি, নোট করবা, নোট শব্দটা হচ্ছে থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ধনাত্মক দিকের উৎপন্ন কোণ, বুঝছি তো, বলো। বুঝছো অবশ্যই। তাহলে এই কথাটা যদি বোঝো, তাহলে বলো প্রথমটার জন্য, এই রেখাটার জন্য ঢাল কত বলো। আমি যদি এবার L1 এর জন্য ঢাল বের করি, দেখো এবার এই চিত্র বাবা জিটাকে আমরা একটু সাইডে নিই আমাদের সুবিধার্থে। ধরো এইটাকে এখানে নিলাম, আরেকটু এখানে নিই, ছোট করে নিই। আসলে একে তো আমাদের তেমন এখন কাজ নেই, জাস্ট একবার বুঝবো, কাজ করবো। হ্যাঁ, এইবার আসো, এইখানে আসো, মনোযোগ দাও। এখন দেখো L1 এর জন্য ঢাল কত বলো তো, L1 অর্থাৎ প্রথম রেখার জন্য, L1 এর জন্য ঢাল M,
ইজ ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ এখানে এই থিটার মান কত বলো, 0 ডিগ্রি না, তাহলে ট্যান 0 ডিগ্রি, তাহলে এখানে আমি থিটাটাই কত লিখবো, থিটা তখন হবে আমাদের আসলে 0 ডিগ্রি। আহা, থিটা বলতে এটা হচ্ছে 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি। তাহলে ট্যান 0 ডিগ্রি মান কত বলো তো, 0। অর্থাৎ প্রথম রেখাটার ঢাল হচ্ছে 0, ঢালই নাই। দ্বিতীয় রেখার জন্য L2, তাহলে এম কত বলো তো, ট্যান, এই রেখাটা কত উৎপন্ন করছে, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। এটা কত আছে, ট্যান 60 ডিগ্রি মান দেখো √3, বুঝছো? তুমি যে √3 কে একটু তোমার দশমিকে কনভার্ট করো তাহলে কত আসতেছে বলো তো, √3, এটা দেখো আসতেছে 1.73, এটা আসতেছে 1.73, এমন একটা ভ্যালু। আচ্ছা তুমি এর লাইন 3 এর জন্য চিন্তা করো, এম ইজ ইকুয়াল টু এমন অবস্থা 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি। দেখো ট্যান 90 ডিগ্রি কত আসে, ক্যালকুলেটরে তুমি চাপো, আসবে ম্যাথ ইরর। ম্যাথ ইরর মানে কি বলো, অসংজ্ঞায়িত। একে আমরা কি বলতেছি, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ তুমি তোমার নিজের রিয়েল লাইফ থেকে চিন্তা করো তো, ধরো সোজা পাহাড় তুমি উপরের দিকে দেখতেছো, আর এরকম একটা সোজা পাহাড়ে তোমার উঠতে কি পরিমাণ কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তুমি উপরে উঠলে হাঁপায় যাবে, একদম হাঁপায় যাবে, নিঃশ্বাস নিতে তোমার কষ্ট হবে। তাহলে যখন একটা রাস্তা সোজা উপরে গেছে, তার ঢাল এতটাই বেশি যে আমরা উঠতেই পারবো না, অনেক কষ্ট হবে। এই জন্য সোজা বরাবর রাস্তায় যে ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, নির্ণয় করা যাচ্ছে না, অসীম পরিমাণ তার ঢাল। বুঝছো আমার কথাটা? সো এইটা হচ্ছে আমাদের ঢাল বের করার একটা বেসিক ফর্মুলা, ট্যান থিটা। আবার দেখো এইখান থেকে আমরা পরবর্তী কনসেপ্টটাতে আসি। পরবর্তী কনসেপ্টে কিভাবে আসবো, ধরো আমি যদি এই লাইনের জন্য চিন্তা করতাম, এখানে একটা বিন্দু, এই বিন্দুটাকে নাম দিলাম ধরো এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম ধরো এক্স কমা ওয়াই। ওকে, আচ্ছা এক্স কমা ওয়াই। তো এইবার আমি এই লাইন থেকে এখানে একটা লাইন টানলাম 90 ডিগ্রি, একদম পারপেন্ডিকুলার একটা লাইন টানলাম, লম্ব লাইন টানলাম। আচ্ছা যখন আমি এই পয়েন্ট থেকে লাইনটাকে স্টার্ট করছি, তাহলে এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক ব্যবস্থা কত বলো তো, এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে 0,0, যেটা এখানে বলতেছি মূল বিন্দু। আমরা যদি জানি স্থানাঙ্ক ব্যবস্থা, তোমাদের সব কিছু পড়ায় আসছি। এখন যে ঘটনাটা বলো তো, এইখান থেকে এই ডিস্টেন্সটার মান কত বলো তো, এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলো তো, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা এবার এই কোণটাকে জেনারেল একটা আমি কোণ ধরলাম, এটা থিটা, ধরো আমি জানি না যে এটা 60 ডিগ্রি কিনা। তাহলে বলো, তাই আমাদের এই ওয়াই অ্যান্ড এক্স এর সাথে রিলেট করে এই ট্যান থিটা বা এই থিটার মান, অর্থাৎ থিটার সাথে আমি কি রিলেশন নিয়ে আসতে পারি, কারণ থিটা বাড়লেই তো আমাদের ঢালটা বাড়ে। আমি যখন এটা লিখতে পারি কি বলো তো, এইটার জন্য দেখো এই অংশটাকে তখন আমি একটু পিচ্ছি করে নিই, আমরা গরিব মানুষ, জায়গাটা অনেক শর্ট, এটা অনেক শর্ট আমাদের জায়গা, দেখছো? তাহলে এটা রেখে দিলাম বাক্সে। আচ্ছা বলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এইটাকে এখানে রেখে দিই। আচ্ছা থিটা কোণ, এটা কোন জায়গা থেকে আসলো বলো তো, নোট, আচ্ছা বাদ দাও, এটাকে বাদ দিলাম। এবার এটাকে এখানে নিয়েই এটা বাক্সের মধ্যে, শেষ। বলো আমি এখানে থেকে কি লিখতে পারি বলো তো, ট্যান থিটা যদি লিখতাম, এটা অন্য কালার দিই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি রিলেশন নিয়ে আসা যায় বলো তো, ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে ওয়াই ডিভাইডেড এক্স, বুঝছো? দেখো আমরা এই ট্যান থিটা মানে এটা মানে ঢাল, এটা মানে হচ্ছে আমাদের কি বলতো ঢাল। তাহলে এখান থেকে এই রেখার ঢাল কি পেলাম, ঢাল ইজ ইকুয়াল টু পেলাম ওয়াই ডিভাইডেড এক্স। দেখো এর পরিচয়টা আসলে কি, এই যে ওয়াই ডিভাইডেড এক্স যে বললো, আসলে ওয়াই ডিভাইডেড এক্স মানে কি বোঝাচ্ছে, তুমি এই দিকটা চিন্তা করো। দেখো তুমি যে মানুষটা এখানে ছিলা, এই অংশটায় ছিলা, তুমি এই দিক বরাবর আগাচ্ছ, এখানে তোমার এই উপরে শীর্ষে একদম ওঠা হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য। তুমি চিন্তা করো তুমি এখানে ওঠা মানে কি বোঝাচ্ছে, তুমি একটু উপরে এইদিকে আসা মানে কি, এর অর্থ হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর একটু আগাইছো, ওয়াই অক্ষ বরাবর একটু আগাইছো, আবার তুমি এদিকে আসো, এখানে আসার অর্থ কি, এখানে আসার অর্থ তো এক্স অক্ষ বরাবরও তুমি আগাইছো, ওয়াই অক্ষ বরাবর আগাইছো, তবেই না তুমি ওখানে আগাইছো। বুঝছো? তো ফ্লাইওভারগুলো চিন্তা করো তো, ভূমি বরাবর ধরো তোমার এখানে মহাকালী, তখন আমি ধরো উপর দিক দিয়ে যখন যাবো,
উপর দিক দিয়ে যাওয়া মানে কি, উপর থেকে কিন্তু নিচ থেকে আমি মহাখালীকে দেখতে পাই, মানে উপর থেকে নিচের দিকে মহাখালীকে দেখা যায়। ঘটনার যেমন উপর দিকে যাওয়ার অর্থ হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর আমি আগাচ্ছি, উপর থেকে ওয়াই অক্ষ বরাবর আমি আগাচ্ছি। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে এর অর্থ এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর পরিবর্তন সুন্দর করে হচ্ছে। বা তুমি এভাবে বলতে পারো ওয়াই এর পরিবর্তন এখানে এক্স এর পরিবর্তন, দুইটাই আমাদের একসঙ্গে ঘটতেছে। আমি এক্স অক্ষ বরাবর একটু পা দেওয়া, ওয়াই অক্ষ বরাবর উপর দিকে ওঠা, এমন ঘটনা। তাহলে এখানে আসলে আর কিছুই বোঝাচ্ছে না, এইটাই বোঝাচ্ছে যে এখানে যে ঢাল যে জিনিসটা আমি লিখলাম, এখানে যে আমি ঢালটাকে লিখলাম অর্থাৎ এম, ঢালের অর্থ হচ্ছে উপরে ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড এক্স এর পরিবর্তন। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই আমরা তো ঢাল অনেকে মুখস্থ করি যে আসলে ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড এক্স এর পরিবর্তন, বাট কেন এক্স এর পরিবর্তন ডিভাইডেড ওয়াই এর পরিবর্তন হলো না? এটা হচ্ছে তার রিজন। তোমাকে তো প্রথমেই বললাম ঢাল মানে হচ্ছে ট্যান থিটা এর মানটা, ট্যান থিটা মানে দেখা যাচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে উপরে ওয়াই নিচে এক্স, তাহলে অবশ্যই উপরে ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড এক্স এর পরিবর্তন। তাহলে ঘটনাটা বুঝছো কি? এখন দেখো এখান থেকে আরো একটা মজার কথা বলি, এই ওয়াই বাই এক্স এর মধ্যে আরেকটা লাইন অন্তর্নিহিত আছে, সেটা হচ্ছে দেখো এই ঢাল ইজ ইকুয়াল টু, দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে না, এই বিন্দুটা হচ্ছে 0 0, এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এই রেখার উপর অবস্থিত দুটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে 0 0, একটা হচ্ছে আমাদের এক্স ওয়াই। যখন একটা রেখার মধ্যে তুমি দুইটা বিন্দুর মান জানবা, তখন তার ঢাল বের করার বেসিক যে ফর্মুলাটা হচ্ছে কি ওয়াই এর পরিবর্তন, অর্থাৎ আমাদের এই যে ওয়াই এর ডিফারেন্সটা, এই দেখো তো এটার ওয়াই কি ছিল 0, এটার ওয়াই কি ছিল বলো তো ওয়াই, তাহলে পরিবর্তনটা কি হচ্ছে 0 মাইনাস ওয়াই, তাহলে এটা এক্স এর পরিবর্তন, তাহলে এক্স মানে এক্স হচ্ছে কি 0, এটা হচ্ছে এক্স, তো 0 মাইনাস এক্স, বুঝছো? মানে এক্স আর ওয়াই এর অর্থ হচ্ছে কি একটা ভুজ একটা কোটি, অর্থাৎ উপরে হচ্ছে কোটির পরিবর্তন ডিভাইডেড ভুজের পরিবর্তন, আমি ওটাই লিখলাম। তাহলে এটা আলটিমেটলি ভ্যালুটা কি আসতেছে বলো, ভ্যালুটা আসতেছে দেখো মাইনাস ওয়াই ডিভাইডেড মাইনাস এক্স, 0 তো বাদ, মাইনাস মাইনাস বাদ, তাহলে আসতেছে ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে দেখো আমি এখান থেকে আসলে কি কি জিনিস শিখলাম, ঢালের এই অংশটাকে শিখলাম, এবং এই অংশটা থেকেই আমি এই ঘটনাটাকে ভালো করে বুঝলাম। বুঝছি কিনা বলো? বুঝছি, ওকে। যদি বুঝে থাকো তাহলে দেখো আসলে এটা আমরা কি শিখলাম। ধরো তোমার কাছে একটা রেখা আছে, এই রেখার দুটা বিন্দু দেওয়া আছে, একটা এ বিন্দু দেওয়া আছে তোমার কত 5,2, এটা ধরো বি বিন্দু দেওয়া আছে 6,4, এমন কিছু একটা দেওয়া আছে 6,4, ওকে দিলাম। এখন বললাম এই রেখাটার ঢাল কত, মানে এটা এই সোজা বরাবর আছে মানে ঢাল মানে তুমি ডিরেক্ট 0 বলিও না আবার, কারণ এটা তো একটা ধরো আলাদা আলাদা বিন্দু দেওয়া আছে, তুমি স্থানাঙ্ক ব্যবস্থা বসাইলে এটা অন্যভাবে চলে যাবে, তির্যকভাবে চলে যাবে, যাই থাক। ঢাল আমি কিভাবে বের করব, ঢাল বের করার ফর্মুলা হচ্ছে কি ওয়াই এর পরিবর্তন, আমি জানি ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড এক্স এর পরিবর্তন, বুঝছো? আমি বলো ওয়াই এর পরিবর্তন মানে কি বলো তো, এটার প্রথমটার ওয়াই কি ছিল 2 মাইনাস পরেরটার ওয়াই কে ছিল বলো তো 4, প্রথমটার এবার এক্স এর পরিবর্তন, প্রথমটার এটা ছিল কত 5, পরেরটা ছিল আমাদের 6, পরিবর্তন যদি বের করি 2 মাইনাস 4 মানে কত, উপরে হচ্ছে -2, এখানে কত 5 থেকে 6 বাদ দিলে কত -1, অর্থাৎ এই ভ্যালুটা আসতেছে কত 2, অর্থাৎ এই রেখাটার ঢাল এম ইজ ইকুয়াল টু আসতেছে কত বলো তো 2, পজিটিভ ঢাল। বুঝছো? ঢাল বুঝছি বলো তো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল বের করতে পারি। এবার আরেকটা কেস আমরা কিন্তু জানলাম যে থিটার জন্য কিন্তু জানলাম। এবার আসো এইটার আমরা একটু মান বের করি। হ্যাঁ দেখো, তাহলে এটা একটা আমাদের রেখা দেওয়া আছে, এটা আমাদের রেখা। হ্যাঁ, তোমাকে আমি বললাম যে এইটার মান দিলাম আমি 60 ডিগ্রি। এখন বললাম এই রেখাটার ঢাল কত, এই রেখাটার ঢাল কত তুমি বের করো ট্রাই করো, একটু ট্রাই করতে সমস্যা নেই, চেষ্টা করতে তোমার কি টাকা পয়সা লাগতেছে বলো? লাগতেছে না তো,
বরঞ্চ তোমাদেরই ভালো হচ্ছে। এবার দেখো তোমরা যারা চেষ্টা করে যে জিনিসটা পাইলা যে ঢাল ইজ ইকুয়াল টু, আমরা জানি যখন অ্যাঙ্গেল দেওয়া থাকে, দুটো কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে না তখন আর কি, আমরা ঢাল মানে জানি ট্যান থিটা। ওকে, আচ্ছা ট্যান, এখানে দেখো থিটা মানে কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, তাহলে এর মান কত বলো তো √3। বলি একটা লিখি একটা, ঢাল এটা হচ্ছে অ্যান্সার। বুঝছি বলো, কমেন্টে বলো তো বুঝছি কিনা। হ্যাঁ তোমরা বলবো হ্যাঁ ভাইয়া বুঝছি, সেই অনেক ভালো বুঝছি, অসাধারণ বুঝছি সেই, বাট আসলে তোমরা কত বুঝছো, এটা কিন্তু আমি ভুল করছি, এটা তো হয়নি। বলো তুমি আবার দেখো, আমি তোমাকে কিন্তু পরিচয়টা কি বলছিলাম, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। বাট তুমি বলো তো, এটা তো এক্স অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, তুমি দেখেই বুঝতেছো এটা কমন একটা আমাদের ধরো চিন্তা ভাবনা, যে এই বরাবর আমাদের পজিটিভ এক্স, এই বরাবর নেগেটিভ এক্স। এখন এই অ্যাঙ্গেলটা কোন দিকে আছে বলো, এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে। এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে যে কোণ আছে ওটাকে তো আমি এখানে বসাতে পারবো না, আমাদের লাগবে কোনটা, এই অংশটা কোনটা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা। তাহলে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন এই কোণটা কত হবে, টোটালটা কত বলো তো 180 ডিগ্রি না, কারণ একটা রেখা আমাদের টোটাল 180 ডিগ্রি বা এক সরল কোণ উৎপন্ন করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস এটা আসতেছে 120 ডিগ্রি। আসলে অ্যাকচুয়ালি থিটার মান কত, থিটার মান হচ্ছে আমাদের 120 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এম ইজ ইকুয়াল টু আসতেছে কত, tan 120 ডিগ্রি। আচ্ছা tan 120 ডিগ্রি মান কত, -1/2। আরে কি বলি -1/2 কেন, ক্যালকুলেটরে বসাই, tan 120, দিস ইজ tan, কেন লিখলাম আমি tan 120 -√3, ঠিক আছে -√3। ওকে বুঝছি, আমি কিন্তু পজিটিভ √3 লিখে ভুল করছিলাম, হবে কিন্তু নেগেটিভ। বুঝছো তো, আমাদের ক্যালকুলেটার মান বলে দিবে। তো এই ছিল আমাদের কিন্তু কনসেপ্ট, আমরা বারো কিন্তু ভুল করবো, এই ভুলটা আর করা যাবে না। সো আমি দুইটা জিনিস শিখলাম, বলো কি শিখলাম বলো, আমার কথা হচ্ছে এটাই, যা পড়াবো তুমি আরেকবার নিজে রিকল করবা, চোখটা বন্ধ করে আসলে যা শিখলাম সব একবারে টানা 3 ঘন্টা ক্লাস করতে হবে না ভাই, তুমি এরকম 30 মিনিট পড়ো, 30 মিনিট পড়ানোর শেষে এক কাজ করবা, পড়ার টেবিলে হোক বা শুয়ে হোক, তুমি চোখটা বন্ধ করে একটু মেমোরাইজ করার ট্রাই করবা। কি শিখলাম, প্রথমে আমি কি একটা সরলরেখার পরিচয় শিখলাম, দুটা তার কি ভার্সন শিখলাম, তার সমীকরণের y = mx + c, x + by + c = 0। আচ্ছা এরপরে কি শিখলাম, রেখার ঢাল মানে কি tan থিটা, আমাদের থিটার পরিচয় কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তারপর একটা কি শিখলাম, y এর পরিবর্তন ডিভাইডেড x এর পরিবর্তন মানে সেটা হচ্ছে ঢাল। আমি এই কেসগুলো এখন পর্যন্ত শিখলাম। আরেকটা কি শিখলাম, যদি থিটার মান এক্স অক্ষের ঋণাত্মক দিকের দেওয়া থাকে, পজিটিভ দিকের সাথে বের করে তারপরে ট্যানের জায়গায় বসাবো, এগুলো শিখলাম না বলো। আচ্ছা দুটা বিন্দু যদি স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে তখন আমি এভাবে বের করবো, সেটাও শিখলাম। সো এই যে দেখো, আমি তোমার যখন একবার নিজেভাবে মনে করলাম, তোমরা আমার সাথে একবার তুমি শিখলা শুনলা, তখন দেখো কিন্তু মনে হলো নিজের মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ হলো, যে না আমি যা পড়লাম আসলে আমি তা বুঝলাম এবং মাথায় আছে। তুমি ট্রাস্ট করো আমাকে, যে তোমাকে আমি যে প্রসেসটা বললাম, তুমি পড়া শেষে বা তুমি 1 ঘন্টা পরে সব কিছুকে চোখ বন্ধ করে যদি একবারও একটু মনে করার ট্রাই করো, দেখবা ওই পড়াটা তোমার অনেকক্ষণ বা অনেক দিন মনে থাকবে। তুমি এবার ট্রাই করি এমনটা। ওকে দেখো, আসলে আমরা এখন পর্যন্ত যাহা শিখিলাম তার আগে আরেকটু কথা বলে নিই। দেখো এখানে নেগেটিভ আসলো কিভাবে, দেখো মনে রাখবা, যখনই তোমার রাস্তাটা এই যে এইদিকে আসো তো, এই যে বাবাজি রাস্তা কোথায়, তুমি এখানে ধরো তোমার রাস্তাটা বারবার বলছিলাম কি এইদিকে এমন, তো রাস্তাটা যখন তুমি এইদিকে নিয়ে আসবা, অর্থাৎ 90 ডিগ্রি ক্রস করবা, 90 ডিগ্রি ক্রস করলেই রাস্তাটা তখন তোমার কি এটা L4-এ চলে আসলো, লাইন 4-এ 90 ডিগ্রি ক্রস করলেই এর 90 ডিগ্রি প্লাস হয়ে যায় থিটার মান, তাহলে এখানে ঢাল তখন নেগেটিভ আসে, এম তখন নেগেটিভ আসবে। অর্থাৎ যখন আমাদের কি স্থূল কোণ হবে, 90 ডিগ্রি থেকে বড় কোণ হবে থিটার মান, তখন ওই রেখার ঢাল নেগেটিভ ঢাল হয়ে যাবে। এই জন্যই আমাদের এইখানে ঢালটা আসছিল নেগেটিভ, বুঝছো, কারণ 90 ডিগ্রি থেকে বড় কোণ, দেখো 120 ডিগ্রি, 91 ডিগ্রি কোণ তৈরি করে যদি তুমি একটা রাস্তা তৈরি করো, তারও ঢাল নেগেটিভ।
ক্যালকুলেটর প্রেস করো, নেগেটিভ মান পাবা। এবার আসো তুমি কোশ্চেন আসো, MCQ 1, একই সমতলে অবস্থিত এ অ্যান্ড বি দুটি বিন্দু, এ বি রেখার ঢাল কত? ওকে, দেখছো কতবার আসছে বোর্ডে। দেখো দুটো বিন্দু দেওয়া আছে, ঢাল বের করা খুবই সহজ ট্রিক্স। তো এই ওয়াই এর পরিবর্তন দেন ডিভাইডেড এক্স এর পরিবর্তন। আচ্ছা, ওয়াই এর পরিবর্তন মানে কি? 2 - 2 ডিভাইডেড 1 - 3। তাহলে বলো 2 - 2 মানে কত বলো তো? 0। এখানে 1 - 3 মানে কত? -2। দ্যাট মিনস এটা 0, উপরে তো 0 আছে। তাহলে অ্যান্সার কত বলো তো? 0। এই যে দেখছো কত দ্রুত পাইলাম এমসিকিউ একটা 1 মার্ক, খুব সহজ না? এখন দেখো তোমার আরেকটা একটু কনফিউশন দূর করে দেই। সেই কনফিউশনটা হচ্ছে, আমরা ঢাল মানে জানি যে ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স, মানে এক্স এর ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড এক্স এর পরিবর্তন। ধরো তোমার কাছে একটা রেখা আছে, এই রেখার এই বিন্দুর স্থানাঙ্ক এ, এ মানে ধরে নিলাম যে x1, y1। এখানে ধরো বি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে বি, x2, y2। ওকে, কারণ এই রেখার ঢাল, তাহলে m ইজ ইকুয়াল টু হবে, তুমি লিখতে পারো y1 - y2 ডিভাইডেড x1 - x2। সাথে সাথে এটাও লিখতে পারো, পরিবর্তন তুমি নিবা। তাহলে কি এখানে লিখতে পারো y2 - y1, y2 - y1 ডিভাইডেড x2 - x1। একই কথা, কিন্তু কোনো ভুল নেই। অর্থাৎ তুমি পরিবর্তন নিবা, y1 কে প্রথমে লিখলে নিচে x1 লিখতে হবে, উপরে y2 কে প্রথমে লিখলে x2 কে নিচে লিখতে হবে, এই আর কি বিষয়। তখন আর ঝামেলা থাকবে না। তাই 0 পাইছো তো, এটা তুমি ওভাবে চেক করো, হয়ে যাবে। পরে এমসিকিউ আসো, দেখো এটাও কতবার আসছে বলার বাহিরে। দেখো এই রেখার সমীকরণে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান কত? তাহলে কি করতে হবে? অবশ্যই বোঝা যাচ্ছে, এই রেখার থেকে আমরা ঢাল বের করব। ঢাল মানে জানি ট্যান থিটা, আর ট্যান থিটা থেকে থিটাটা বের করব সুন্দর করে। বাট এর আগে একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের মাথায় রেখে দিই, নোট। হ্যাঁ, আমরা কিন্তু রেখার দুইটা ভার্সন পাইছিলাম, তার মধ্যে এটা কোন ভার্সনে আছে বলো তো? যে √3x + y - 5 = 0, ওই যে x + by + g, x + by + c = 0, ওই ভার্সনে আছে না? তাহলে বলো, যদি তোমার কাছে x + by + c = 0 এমন ভার্সন থাকে, এমন ক্ষেত্রে তুমি রেখার ঢালটা কিভাবে বের করবা? দেখো এই রকম অবস্থায় থাকলে মনে রাখবা ঢাল = হবে, হ্যাঁ, মাইনাস এক্স এর সহগ, হ্যাঁ, ডিভাইডেড ওয়াই এর সহগ। এইটা হচ্ছে আসল ঢাল। আর যদি ওয়াই = mx + c ভার্সনে থাকে, ওইটার মানে এমটাই তো ঢাল, মানে এইটাকে যদি তুমি ওই ভার্সনে নিয়ে যাও তাহলে তুমি ঢাল এটাই পাবা। বুঝছো? আচ্ছা, পরে কথা, তুমি এটা বুঝছো তো? তুমি এটা যদি বুঝে থাকো তাহলে তোমার জন্য অনেক এমসিকিউ একদম সুপার শর্টকাট হয়ে যাবে। বুঝছো তো? তাহলে এটাকে একটা বক্সে করে দিই। আচ্ছা, এবার তুমি আসো এইটা সলভ, এটা সলভে। দেখো এইখানে একটু তুমি বিস্তারিতভাবে সলভ করে দিই। এখানে কি দেওয়া আছে বলো তো? √3x + y - 5 = 0। হ্যাঁ, এখানে বলো এক্স এর সহগ কে? √3, ওয়াই এর সহগ কে বলো +1। তাহলে বলো এই রেখার ঢাল কত? m = -x এর সহগ, x এর সহগ হচ্ছে কত? √3, সূত্রের মাইনাস, এই মাইনাসটা কিন্তু এক্সট্রা একটা মাইনাস। তাহলে √3, ওয়াই এর সহগ কত বলো তো? 1। তাহলে আসলে ঢালের মানটা কি আসতেছে বলো তো? -√3। বলো, বুঝছো? আচ্ছা, এইবার তুমি যখন ঢালের মানটা পেয়ে গেছো, বলো তুমি ঢাল পেয়ে গেছো, ঢাল মানে কি জানি আমরা বলো তো? ট্যান থিটা না? তাহলে ট্যান থিটা = কি? m। তো আমরা বের করবো কি বলো? থিটার মান। বুঝছো? থিটার মান। তাহলে থিটা কত আসবে বলো তো? ট্যানটা তো এই পাশে চলে আসলে আমরা জানি ট্যান ইনভার্স, এটা হচ্ছে আমরা একদম ছোটবেলা একটা ধরো বেসিক ত্রিগোণমিতি যখন পড়ছি, ট্যানটাকে ওই পাশে নিয়ে গেলে ট্যান ইনভার্স। তাহলে m এর মান কত? -√3। তাহলে এটার মান কত আসতেছে? থিটার মান। তুমি এটা ক্যালকুলেটরে পেস্ট করো তো, দেখো
তুমি tan ইনভার্স মাইনাস √3, তুমি ক্যালকুলেটরে যাবে -60°। -60° অর্থ কি বলো? এটা অর্থ হচ্ছে 120°। দেখো তোমার এর আগে একটা জিনিস দেখাইছিলাম না, ওই যে এখানে কোথায় গেল দেখো যখন তুমি এই দিকের অ্যাঙ্গেলটা নিছিলে এটা কত 120° না, এর জন্য তুমি ভ্যালু পাইছিলে কত -√3। তো তুমি ওখানে যে -√3 পাইছো ওর জন্য ভ্যালু তুমি কত পাবো? এটা 120° হবে, বুঝছো? একই কথা, অর্থাৎ এটা তখন আমার উল্টা দিকে চলতেছে। তাহলে উল্টা দিকে চললে এইটার কোন মান কত বলো তো? 120°। বুঝছো, এটা ত্রিকোণমিতি একটা বেসিক আমাদের চেঞ্জ করা ঘটনা। হ্যাঁ, তাহলে এটা কত আমাদের 120°। ওকে, বুঝছো? বলো বলো বলো, ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার না হলে খবর আছে। দেখো এই কনসেপ্ট থেকে আমাদের সিকিউ টাইপের আসার মতো কোশ্চেন কেমন হতে পারে সেটা দিকে দেখি। দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু দেওয়া আছে, খিজিবিজি কিছু একটা দেওয়া আছে। বিন্দুগুলো রেখার মান রেখার ঢালের মান -1 হলে পি বিন্দুর মানে পি এর মান কত এক কথায়। এখন দেখো এ একটা বিন্দু, একটা বিন্দু, আমরা ঢাল বলছে, ঢাল দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বলো? ঢাল ইজ ইকুয়াল টু -1। ওকে, আর আমরা ঢাল মানে কি জানি বলো তো? আমরা জানি এই ঢাল মানে হচ্ছে যে y2 - y1 বলো, নিচে ধরো x2 - x1 বলো, একই কথা, ইজ ইকুয়াল টু -1। এই প্রথমটার জন্য ধরো তোমার কি এটা হচ্ছে কি x1, এটাকে ধরে নিলাম আমি কি y1, ধরো এটাকে বললাম আমি হচ্ছে x2, আর এটাকে বললাম আমি হচ্ছে ধরো y2, একই কথা। এবার তুমি দেখো তো y2 মানে এইটা p² + 1 মাইনাস y1, y এর মান কত বলো তো? 3p। হ্যাঁ, নিচে x2 এর মান কত বলো তো? 3p। x2 হাই, x2 মান হচ্ছে 4, এই যে x2 মান 4। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে -x1, x1 এর মান কত? 3 ইজ ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে বের করো। দেখো p² + 1 মাইনাস 3p, এটা তুই করলে তোমার হচ্ছে 1 তো লেখার দরকার নেই, ইজ ইকুয়াল টু -1। এই -1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? p² - 3p, -1টা আসলে +2 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা দেখো তুমি কি একটা এরকম জিনিস পাইলে না? p² - 3p + 2, এটার মান বের করো। কীভাবে বের করবা? মিডল টার্ম করে করো, যেহেতু তুমি সৃজনশীলে করতেছো। না, এই জন্য তোমার ডিটেলস করে দিচ্ছি, তাহলে তুমি এমসিকিউ হলে ক্যালকুলেটর দিয়ে বের করবা। আচ্ছা, তো দেখো এখন দেখো p² - 3p + 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে p², 2কে মিডল টার্ম করলে -2p - p, তারপর +2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি তুমি p কে কমন নাও কি থাকে? p - 2। এখান থেকে যদি -1 কে কমন নাও তাহলে এখানে কি থাকে? p - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো p - 2 কে কমন নাও, তাহলে p - 1 ইজ ইকুয়াল টু 0। দুইটা যখন গুণন অবস্থায় 0 থাকে তখন তারা ইন্ডিভিজুয়ালি 0। তাহলে কি আসতেছে যে p - 2 ইজ ইকুয়াল টু 0 অথবা p - 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে p এর মান আসতেছে কত বলো তো? 2। p এর মান 2, যদি এটার মান আসে তখন p এর মান 1। দুইটা মান পাইছি না? এই যে দুইটা মান পাইলাম তারা হচ্ছে অ্যান্সার। তাহলে বলো, দেখছো একটু বড় বাট সৃজনশীল টাইপ তো বললাম। কি ছিল নাহলে এটা ক্যালকুলেটর দিয়ে আমরা এমসিকিউর জন্য বের করতাম, ডিরেক্ট চলে আসতো p এর মান 2, p এর মান 1। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এটা হলে এটার মান বের করো। এই ধরনের কোশ্চেনগুলো পারবো কিনা বলো? শুধুমাত্র ঢালের ওই কনসেপ্ট থেকে আসতেছে না বলো তো? খুব সহজ না? খুবই সহজ কিন্তু। এবার দেখো এটা kx + 3y = 23 রেখাটি এত বিন্দুগামী হলে দেখাও যে উক্ত রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে। আচ্ছা, এখানে কোশ্চেন কি চাইছিল? দাঁড়াও, ওয়েট p এর মান বের করো। হ্যাঁ, ঠিক আছে,
এত বিন্দুগামী হলে রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন স্থূলকোণ উৎপন্ন করে, এটাই দেখাতে হবে এই রেখাটা স্থূলকোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে এই রেখাটার ঢালটা নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি যে আসলে এই রেখাটা আমাদের এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। কারণ আমরা কিন্তু বুঝে গেছি যে একটা রেখা যদি এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে বা 90 ডিগ্রি থেকে বড় কোণ উৎপন্ন করে, তখন ওই রেখার ঢাল হয় কি নেগেটিভ। আর ঢাল পজিটিভ হওয়া মানে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এটুকু কিন্তু আমরা ক্লিয়ার করে আসছি। তো এইবার আসো, এখানে একটা ছোট্ট কনসেপ্ট শুধু জানো তাহলে হয়ে যাবে। যে ধরো তোমার কাছে একটা রেখা ছিল, এটা এই রেখার ধরো সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই, ধরো এটা এরকম একটা বলি, ধরো বললাম 3x প্লাস 6y প্লাস m ইজ ইকুয়াল টু 0। বুঝছো, এটা একটা ঘটনা। ধরো এইখানে একটা বিন্দু, এই বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে তোমার পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে 1,2 বিন্দু। দেখো এটা কিন্তু রেখার সমীকরণটা, এই রেখার সমীকরণে অসংখ্য বিন্দু আছে। কি বললাম, এই রেখার সমীকরণে অসংখ্য বিন্দু আছে। প্রত্যেকটা বিন্দুতে একটা করে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, 3, 2 বলো, -1, 5 বলো, যাই হোক বিভিন্ন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ধরো এখানে আরেকটা বিন্দু যদি নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু, ধরো -5,0 এমন কিছু একটা বিন্দু ধরো আছে। তাহলে এই প্রত্যেকটা বিন্দু এই রেখার উপর অবস্থিত না, এবং যদি রেখার উপর অবস্থিত হয় তখন মনে রাখবা এই পি বিন্দুটা এখানে আমি বসাই দিতে পারি, ঠিক সেম কিউ বিন্দুটা আমি এখানে বসাই দিতে পারি। অর্থাৎ এই বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে আসলে এক্স এর মান কত পি বিন্দুর জন্য, পি এর ক্ষেত্রে বলো, পি এর ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কত 1 অ্যান্ড ওয়াই এর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাহলে আসলে এই বিন্দুটা যখন এখানে বসাবো তখন আসলে কি আসে বলো, যে 3, তারপর হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে কত 1, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত বলো তো 2 প্লাস এম ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসতেছে 3 প্লাস 6 প্লাস এম ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এম এর আসতেছে আমার 9 -9। আচ্ছা যাই হোক, তুমি এটুকু বুঝলা যে আসলে রেখার উপর অসংখ্য বিন্দু যা আছে, ওই বিন্দুগুলা একটা বিন্দু জানলে এর অর্থ হচ্ছে ওই বিন্দুটা এই রেখার সমীকরণের মধ্যে আমরা বসাই দিতে পারি, যেখানে এক্স এর মান হচ্ছে কি ওই বিন্দুর এক্স, ওয়াই এর মান হচ্ছে ওই বিন্দুর ওয়াই। এটুকু বুঝছি বলো, এটা আমি র্যান্ডমলি একটা মান দিছি, বাট তুমি বুঝছো তো, কনসেপ্টটা বুঝছো তো? আচ্ছা যদি বুঝে থাকো এখানে আসো, তাহলে ম্যাথ হয়ে গেছে। কুমিল্লা বোর্ড 2022 একটা রেখার সমীকরণ দেওয়া আছে না, কি দেওয়া আছে বলো, যে kx প্লাস 3y ইজ ইকুয়াল টু 23। আচ্ছা এই রেখাটি এত বিন্দুগামী, অর্থাৎ এটা একটা রেখা ছিল, যে রেখার সমীকরণে একটা বিন্দু ছিল, যে বিন্দুটা ছিল কত 4,5, এই বিন্দুকে সেট করে চলে গেছে, অর্থাৎ ওই বিন্দু দিয়ে চলে গেছে, ওই বিন্দুগামী। আচ্ছা তাহলে ওই বিন্দুটা এখানে বসানো যাবে। তাহলে এখানে ধরো, তাহলে আমি কি করতে পারি, k ইন্টু এক্স এর মান কত ওই বিন্দুর এক্স অর্থাৎ 4 প্লাস 3 ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত ওই বিন্দুর ওয়াই 5 ইজ ইকুয়াল টু 23। ওকে, তাহলে এখান থেকে তুমি কে এর মান কি পাচ্ছ, এখানে 4k প্লাস 3 5 15 23। তাহলে এখান থেকে 4k 15 কে ওই পাশে নিয়ে যাও, 23 মাইনাস 15। তাহলে এখান থেকে কি পাচ্ছ 4k 23 মাইনাস 15, 23 মাইনাস 15, এটা আসতেছে কত 8। তাহলে এখানে কে এর মান কি পাচ্ছ, কে এর মান পাচ্ছ কত 2, কে এর মান 2 পাইছো বলো। এখন তোমার কাছে হচ্ছে রেখার সমীকরণটাকে নাও, অতএব রেখার সমীকরণ, আচ্ছা তোমার তো এই রেখার সমীকরণে কেটাই ছিল আননোন পার্ট, যে কেটা আমি জানতাম না, কে এর মানটা সুন্দর করে বের করে নিয়ে আসছে বলো তো 2। তাহলে অতএব রেখার সমীকরণ কি পাচ্ছ বলো তো, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 23। এটা আমাদের কি রেখার সমীকরণটা না বলো তো। আচ্ছা যদি এটা তুমি রেখার সমীকরণ এই ভার্সনে পাও, যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, মানে এই 23 কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে আরো ভালো চিনতে পারবা, না আনলে সমস্যা ছিল না। প্লাস 3y, এটা যদি নিয়ে আসতে -23 ইজ ইকুয়াল টু 0, যে ax প্লাস by প্লাস c, মানে এটা মাইনাস ভ্যালু দেওয়া আছে, কনস্ট্যান্ট ভ্যালুটা, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ তুমি একটা রেখার সমীকরণটা ফুলফিল পাইছো কিনা।
যখন তুমি এই ভার্সনে রেখার সমীকরণ পাবা, তাহলে এই ভার্সনের ক্ষেত্রে রেখার সমীকরণের জন্য ঢাল বের করার ফর্মুলা কি বলো বলো এটার জন্য? তাহলে ঢাল ইজিক্যাল টু এম, এটা মানে কত? মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। ক্লিয়ার? আচ্ছা বলো তাহলে ঢালের মান কি পাচ্ছ তুমি? সূত্রের মাইনাস এক্স এর সহগ কত বলো তো? 2, ওয়াই এর সহগ কত বলো তো? 3। হ্যাঁ, তুমি দেখো এখানে ঢালের মানটা পাইলাম -2/3, অর্থাৎ তুমি এরপরে লিখবা যেহেতু 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 ঢাল ঋণাত্মক অতএব রেখাটি এক্স অক্ষে স্থূলকোণ উৎপন্ন করে। স্থূলকোণ এটা বলছে না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কিন্তু অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ওরে বাবা, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে স্থূলকোণ উৎপন্ন করে। বলো তাহলে আমাদের তো এটাই বলছিল না যে এটাকে দেখাও বা প্রমাণ করো। আমরা কি প্রমাণ করতে সক্ষম হয়েছে বলো তো? কিভাবে প্রমাণ করলাম? ঢালটা থেকে আমরা বুঝতে পারছি, হোপফুলি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, অনেক সহজ, বুঝছো? অনেক সহজ, চ্যাপ্টারটা অনেক সহজ। এবার দেখো দুটি রেখা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত। অর্থাৎ সমান্তরাল মানে কি বলো তো? বলো সমান্তরাল মানে কি? দেখো নাই? অবশ্যই দেখছো। দেখো তোমরা কখনো রেল লাইনে গেছো বলতো? ট্রেনে চড়ছো? আমি জানি অনেকে তোমরা এখনো ট্রেনে চড়ো নেই, খুবই স্বাভাবিক। মানে আমি অনেকবার ট্রেনে চড়ছি, মানে 100 বারের মতো হবে, কারণ আমার বাসার যাতায়াতের রাস্তাটাই হচ্ছে তোমার ট্রেনে যাতায়াত করার একটা রাস্তা, সুন্দর রাস্তা। তো আমি ট্রেনে অনেকবার চলছি। এখন দেখো ট্রেনের রাস্তা দিয়ে তুমি একটু চিন্তা করো, ট্রেনের দুটো রাস্তা কিন্তু সব সময় মাঝে একটা সমান ডিস্টেন্স মেনটেন করে চলতেছে। অর্থাৎ ট্রেনের একটা তুমি যদি রাস্তাকে চিন্তা করো, একটা সরলরেখা আর একটা সরলরেখা, দুটা সরলরেখা কি আছে আমাদের বলো তো? তারা প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ তারা সমান্তরাল অবস্থায় আছে। এখন দুইটা রেখার সমীকরণ যদি আমাদের এমন অবস্থা থাকে যে ধরো এই অবস্থা একটা রেখা আছে, এটাকে আমি বললাম হচ্ছে লাইন 1। আচ্ছা, এবার ধরো আরেকটা রেখা বললাম এই অবস্থায় আছে, লাইন 2, লাইন 1 এটা লাইন 2। এখন বলো দুটা লাইন যখন প্যারালাল অবস্থায় আছে বা তারা হচ্ছে সমান্তরাল অবস্থায় আছে, তখন তো দেখার সাথে তোমার একটা জিনিস কি মনে পড়তেছে বলো তো? কিছু কি মনে পড়তেছে বলো? কিছুই মনে পড়ছে না? কিছু না মনে পড়লে তোমাদের মনে সমস্যা আছে, মনটাকে সকালবেলা উঠে একটু ঘষা মাজা করবা। দেখো আমরা জানি একটা রেখা এভাবে চলতেছে, এটা সেম ভাবে চলতেছে, তার মানে দুইজনই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একই কোণ উৎপন্ন করতেছে, কারণ দুইজনই কিন্তু একইভাবে চলতেছে। আচ্ছা, একই কোণ উৎপন্ন হওয়া মানে কি? তার ঢাল কি? ওই ট্যান একই কোণ, অর্থাৎ দুইজনের ঢাল সেম। বুঝছো আমার কথাটা? আমি এইটুকু বুঝলাম যে ধরো এই রেখাটার ঢাল যদি হতো M1, অর্থাৎ এটাকে একটু কালারটা ওর কালারই দিই, সাদা কালারই দিই, ফর্সা কালার দিলাম। এবার এর কালারটাকে ধরো আমি একটু রঙিন কালার দিলাম। ও বাবা, ফর্সা না, মন খারাপ পড়ছে, একে ফর্সা দিছি জন্য। আচ্ছা, ধরো একে দিলাম আমি হচ্ছে M2, অর্থাৎ দুইজনের ঢাল M1 M2। তাহলে অবভিয়াসলি যে দুটি রেখা সমান্তরাল হলে এক, তাদের ঢাল দ্বয় সমান হবে। কথাটা কি বুঝছো? কি বললাম? তাদের ঢাল দ্বয় পরস্পর সমান হবে। আই মিন M1 ইজ ইকুয়াল টু M2 হবে, দুইজনের সেম ঢাল বিশিষ্ট হবে। দেখার সাথে বোঝা গেল। এবার আরেকটা কথায় আসো, ধরো
উপরে যে রেখাটা ছিল ওই রেখার সমীকরণ ধরো দেওয়া আছে তোমার এ এক্স ওয়ান এর এক্স এক্স প্লাস a1x b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এটা একটা রেখার সমীকরণ, ওই রেখাটার সমীকরণ। এবার ধরো আমাদের এই রেখাটার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, তার আগে এক কাজ করি, এটা একটু নিচে নিয়ে আসি। ধরো এই রেখাটার সমীকরণ দেওয়া আছে আমাদের a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। দুইটা রেখার সমীকরণ আমাদের দেওয়া আছে। এখন এই দুটা থেকে আমরা তারা যে সমান্তরাল তার একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আসতে পারি। দেখো, তারা যখন সমান্তরাল হবে মনে রাখবা তাদের এই যে এক্স এর সহগ, এই এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগ এবং ওয়াই এর সহগের অনুপাত সমান হবে। অর্থাৎ এখানে যে শর্তটা হবে যে a1 ডিভাইডেড a2 ইজ ইকুয়াল টু b1 ডিভাইডেড b2, তারা সমান হবে। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, যদি তোমাদের শুধু সমান্তরাল বলতেছে তখন কিন্তু এই যে তুমি যখন c1 ডিভাইডেড c2 লিখবা, c1 ডিভাইডেড c2 লিখবা, তারা কিন্তু সমান হবে না। এটা কিন্তু সমান হবে না। যদি এরা সমান হয় তখন কি হবে? আবার যদি তারা c1 c2 এর অনুপাত সমান হয় তাহলে অবভিয়াসলি দুইটা রেখা আসলে একই রেখাকেই বোঝাবে। তা আমি এটুকু বলতে পারি যে নোট যদি এমন কেস থাকতো আসলে তিনটার অনুপাতে আমাদের সমান, অর্থাৎ এই যে এই লাইনটা বাদ হলে রেখাদ্বয় একই রেখাদ্বয় একই। কথাটা কি বুঝছো? আমি এটাকে একটু অন্য কালার দিয়ে দিই। অর্থাৎ যদি তিনটারই অনুপাত সমান হয় তার আসলে রেখাদ্বয় তখন একই রেখাকে বোঝাবে। হোপফুলি এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো? অনেক 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যখন তোমাদের কিছু ম্যাথ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো, তোমরা নিজেরা অবাক হয়ে যাবা যে আসলে ভাইয়া কি শিখলাম, এটা আমরা এতদিন কেন শিখিনি। আমরা। এইবার আসো, পাশে আরেকটা কনসেপ্ট দেওয়া ছিল তাদের লম্ব হওয়ার শর্ত। দেখো, লম্ব হওয়ার শর্ত, ধরো একটা রেখা আমাদের এই অবস্থায় আছে, আরেকটা রেখা আমাদের এই অবস্থায় আছে। দুইটা রেখা, কালারটা একটু ভিন্ন দিই, একে দিই ফর্সা, একে দিই হলুদিয়া। আচ্ছা, ধরো এই রেখার ঢাল যদি হতো আমাদের m1, আচ্ছা, আর এই ফর্সা বাবাজির ঢাল যদি আমাদের হতো m2, বুঝছো? তাহলে তারা লম্ব হলে রাখবা, একটু অন্য কালার দিয়ে লিখি। দেখো, রেখাদ্বয় লম্ব হলে কি ঘটনা ঘটবে? আসলে এই যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু হবে -1। কি হবে বলো? m1 ইজ ইকুয়াল টু m2 হবে -1। m1 এর কালারটা ওর কালার দিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের m1 আর m2টা তো ওইটাই। ওকে, তাহলে এটা হচ্ছে এটা কনসেপ্ট। দুইটা জিনিস তুমি সত্যটা মাথায় রাখো, রেখাদ্বয়ের লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1। রেখাদ্বয় যদি আমাদের কি সমান্তরাল হয় তাই ঢালদ্বয় হবে সমান। এবং সাথে আরেকটা জিনিস শিখলাম, যদি এই ফরম্যাটে বোঝায় তাহলে আসলে তাদের এইটা হবে এরকম। বুঝছি? যদি বুঝে থাকো এইবার আসো, দেখো তুমি কি শিখলা। সিলেট বোর্ড 2025-এ আসা একটা এমসিকিউ। দেখো কি বলছে, এই রেখা এবং এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত? ওকে, দেখো আমরা কত স্পিডে করতে পারি। দেখো এই রেখাটা কি তুমি একটু চিন্তা করো তো, 3x - 2y + 2 ইজ ইকুয়াল টু 0। তারপর কি দেওয়া আছে 5x, তারপর হচ্ছে প্লাস ky - 3 ইজ ইকুয়াল টু 0। দুটা রেখা দেওয়া আছে। আমরা জানি যেহেতু সমান্তরাল বলছে না, দেখো সমান্তরাল হলে আসলে কি ঘটে, এদের অনুপাত সমান, মানে অর্থাৎ x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান। তাহলে 3/5 ইজ ইকুয়াল টু এটা কত, -2 ডিভাইডেড কি। এখান থেকে কে এর মান বের করা সহজ না বলো? কেটাকে আর গুণন করে দাও, উপরে এইদিকে নিয়ে আসো, এই 5টাকে -2 এর সাথে গুণন, অর্থাৎ 2 × 5, 3টাকে নিচে নিয়ে আসো, এটা
অর্থাৎ আর গুণন করে দিলাম। তাহলে কে ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে -10/3। তাহলে কে এর মান কি পেলাম বলো, এটা দেখছো কত দ্রুত করলাম। আসলে এত কথা তো লেখার দরকার ছিল না, এই লাইনটা তো লিখতামই না যখন আমি নিজে এমসিকিউ করতাম। তাহলে বলো কে ইজ ইকাল টু -10/3 -10/3 যদি, বুঝছো অ্যান্সার। কত দ্রুত করলাম, কত দ্রুত করলাম, আসলে আমাদের আগের কনসেপ্টটা কতটা কাজে লাগলো। আচ্ছা পরে আসো, এই কনসেপ্ট থেকে সৃজনশীল আসার মতো কি ধরনের কোশ্চেন আসতে পারে। কি বলছে দেখো, এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক বলছে, যদি চারটা আমাদের ভিন্ন ভিন্ন বিন্দু হয়, বলছে এ বি এবং সিডি, এ বি এবং সিডি কে যদি সমান্তরাল ধরো, এ বি এবং সিডি যদি সমান্তরাল হয়, কে কে বলো তো ভাইয়া, এই যে এ বি এবং সিডি। অর্থাৎ দেখো এ একটা বিন্দু ছিল, এদিকে ধর একটা বি বিন্দু একটা ছিল, অর্থাৎ এ বিন্দু বি বিন্দু নিয়ে একটা কি অবশ্যই রেখা আছে, এ অ্যান্ড বি বিন্দু রেখার একটা আছে, এই রেখার একটা অবশ্যই সমীকরণ আছে, যে সমীকরণটা আসলে আমরা এখনো শিখি না যে সমীকরণ কিভাবে তৈরি করতে হয়, আমরা সমীকরণ বের করার পরে শিখবো। বাট আমি এইটুকু শিওর, এ অ্যান্ড বি বিন্দু দিয়ে যাচ্ছে দুটো আমাদের আলাদা আলাদা রেখা, এ অ্যান্ড বি এর রেখা, এ এর স্থানাঙ্ক কত বলো তো, টি, 3t, বি এর স্থানাঙ্ক কত বলো তো, t² and 2t। আচ্ছা এরপর আরেকটা রেখা আছে ধরো এমন, যে এখানে হচ্ছে আমাদের কত সি একটা বিন্দু, ধরো ডি একটা বিন্দু, তাহলে এই যে রেখাটা, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত বলো, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, টি, আরে কমা না, t-2, এটা কমা শুধু টি, তারপর হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 1,1। এখন বলছে দুইটা রেখা আমাদের কি বলো সমান্তরাল, সমান্তরাল হলে কি হয়, তাদের ঢালদ্বয় পরস্পর সমান। তো বলো এইখান ক্ষেত্রে এটার ক্ষেত্রে ঢাল কত, এটার ক্ষেত্রে ঢাল m1 ইজ ইকুয়াল টু ঢাল y এর পরিবর্তন, তাই এটা ধর আমি y লিখি যে 3t - 2t, y এর পরিবর্তন ডিভাইডেড x এর পরিবর্তন, x কত t - t²। তাহলে আসলে তুমি এখানে যে ঢালটা পাইলা m1 ইজ ইকুয়াল টু কি পাইলা বলো তো, 3 থেকে 2 বাদ, তাহলে একটার উপরে t, এখানে কি থাকতেছে t - t²। তুমি যদি এখানে আরেকটু সিম্পলিফাই করে নাও, দেখো উপরে একটা টি, এখানে একটা টি কমন যায়, তাহলে উপরে থাকে 1 ডিভাইডেড t, আরে টি কেন 1 - t, 1 - t। বুঝছো তো কি করলাম, হোপফুলি বুঝছো তোমরা, এতটুকু অন্তত বুঝতে পারছো আসলে কি করছি। জাস্ট নিচে হট থেকে একটা টি কমন নিছি, উপরের টির সাথে ফিনিশ করে দিছি। তাহলে প্রথমটা m1 এর মান কি পাইছি, যে 1 ডিভাইডেড এটা, ওকে সমস্যা নেই। এবার তুমি পরেরটা আসো, এটার ক্ষেত্রে ঢাল কি হবে বলো তো, m2, ধরো m2 ইজ ইকুয়াল টু y এর পরিবর্তন ডিভাইডেড x এর পরিবর্তন, y কে ছিল বলো তো t - 1 ডিভাইড x এর পরিবর্তন, x কি ছিল t - 2 মাইনাস 1 এটা। তো দেখো m2 কে আরেকটু সিম্পলিফাই করো তো, তাহলে দেখো t - 1, তাহলে এখান থেকে যদি করো t - 3, তো তুমি দেখো m2 এর মান পাইছো এটা, ও বাবা এটা কি তা হওয়া, হ্যাঁ তুমি এটা পাইছো বলো তো, m1 আর m2 দুটো আলাদা আলাদা মান পেয়ে গেছো না। ওকে তাহলে এটাকে একটু আমরা সেপারেট করে রাখি। এইবার আমরা তাহলে লাস্টের টার্মে চলে যাই। লাস্টের টার্ম থেকে বোঝা যাচ্ছে, লেখো শর্ত মতে, কি শর্ত মতে বলো তো, যেহেতু দুইটা রেখা আমাদের সমান্তরাল, অতএব আমরা বলতে পারি ঢালদ্বয় পরস্পর সমান m2। কথাটাকে একটু লিখবা, যে রেখাদ্বয় সমান্তরাল হওয়ায় তাদের ঢালদ্বয় পরস্পর সমান। ওকে, ঢাল পরস্পর সমান হওয়া মানে কি, এই ভ্যালুটুকু আর এই ভ্যালুটুকু সমান, আমি লিখতে পারি 1 ডিভাইডেড 1 - t ইজ ইকুয়াল টু, আর এটা কত আসতেছে t - 1 ডিভাইডেড t - 3, এটা না বলো, ওরে বাবা এই অংশটাকে এখানে একটু সমান করে নেওয়ার জন্য, হ্যাঁ ক্যালকুলেট করো, এখান থেকে ক্যালকুলেট করে টি এর মান বের করতে পারবে না। দেখো আমি এইটাকে একটু কি হওয়া এইখানে সমান করে দিলাম, সুন্দর দিলাম, হ্যাঁ একটু মেকআপ করে নিলাম, নাহলে খারাপ দেখা যাবে। তোমরা যখন নিজেরা স্লাইডটা পড়বা, যদি একটু আঁকা বাঁকা তেরা বেঁকা হয়, তাহলে তোমাদের বলবা যে এই ভাইয়া কি লিখছে,
আচ্ছা দেখো, এবার তুমি আর গুণন করে দাও, এটার সাথে এটা আর গুণন করলে, 1 এর সাথে গুণ করলে ওটা থাকে টি মাইনাস থ্রি, এটার সাথে এটা গুণন, দেখো এখানে একটা লাইন বাড়াই, ধরো টি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টি, ওয়ান মাইনাস টি, এটা কি করলাম, গুণ করলাম, আর গুণ করলাম, আর গুণ, ওকে আর গুণ করছি। এবার তুমি করো তো এটা টি মাইনাস থ্রি, এটা যদি আর এটাকে গুণ করে দাও তাহলে কি আসে টি, এটা গুণ করলে কি আসতেছে বলো তো মাইনাস টি স্কোয়ার, এটা গুণ করলে কত মাইনাস ওয়ান, এটা গুণ করলে প্লাস টি, আর গুণ করলাম, গুণ করে দিলাম সব কিছু, তাহলে টি মাইনাস থ্রি, এখানে কি আসতেছে বলো টি টি বা যোগ করলে টু টি, আর ও একটা টি স্কোয়ার মাইনাস ওয়ান। এবার সবগুলো ভ্যালুকে এই পাশে নিয়ে আসো, সবগুলো ভ্যালুকে এইদিকে নিয়ে আসো, তাহলে আসলে কি দাঁড়াচ্ছে, আস্তে আস্তে কি টি স্কোয়ার এই পাশে নিয়ে আসলে, ধরো আমাদের আগে থেকে ছিল এটা, একটা লাইন বাড়াই তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়। ধরো এখানে থেকে কে ছিল, টি ছিল, মাইনাস থ্রি ছিল, সবগুলোকে এইদিকে নিয়ে আসলে কি মাইনাস টু টি, মাইনাস টি রেখে আসলে কত প্লাস টি, টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, মাইনাস ওয়ান রেখে নিয়ে আসলে প্লাস ওয়ান। বুঝছো কি করলাম, অর্থাৎ সবগুলো ভ্যালুকে আমি আমার মতো করে বাম পক্ষে নিয়ে আসলাম। এবার তুমি এটাকে ক্যালকুলেট করো, তাহলে এখানে কে থাকতেছে, টি স্কোয়ারটা প্রথমে টি স্কোয়ার, তারপর টু টি থেকে একটা আমাদের কত টি বাদ, তাহলে একটা থাকে সিঙ্গেল টি, আচ্ছা মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ, তাহলে থাকতেছে কি বলো মাইনাস টু ইজ ইকাল টু জিরো। এটা এটা মিডল টার্ম করো, পাবা না, মিডল টার্ম করলে হয়ে যাবে। আচ্ছা এদিকে করি, এই অংশটাকে একটু পিচ্ছি করে নিই, পিচ্ছি করে নিলাম, ধরো আমি এই অংশটাতে বাকি অংশটুকু করব, এই অংশটায়, এই অংশটাকে এখানে কপি করলাম, হ্যাঁ ধরো এখানে কি ছিল টি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস টি মাইনাস টু ইজ ইকাল টু জিরো। তুমি এক কাজ করো, টুকে মিডল টার্ম করলে এখানে কি দাঁড়াচ্ছে টি স্কোয়ার, তাহলে ধরো মাইনাস টু টি একটা প্লাস টি মাইনাস টু ইজ ইকাল টু জিরো, মানে টুকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে আমরা মাঝখানে এটা মিলাইতে পারি, তো টু একে টু, তো টু থেকে একটা পজিটিভটি যোগ করলে এখানে কি একটা নেগেটিভ টু থাকতে, অর্থাৎ উপরের লাইন আর এই লাইন আমাদের সেম লাইন। তাহলে এখান থেকে দেখো কি কমন যায়, টি কমন নিলে থাকে টি মাইনাস টু, এখানে প্লাস ওয়ান কমন নাও কি থাকে টি মাইনাস টু ইজ ইকাল টু জিরো, তাহলে এখান থেকে কি থাকতেছে টি মাইনাস টু ইন্টু টি প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। অতএব অর্থাৎ একবার টি এর ভ্যালু হচ্ছে পজিটিভ টু, একবার টি এর ভ্যালু হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ান, দুটা ভ্যালু না, দেখো তো এই যে দুইজনকে ইন্ডিভিজুয়ালি জিরো ধরে, এইটা অ্যান্সার। বলো বুঝছো কিনা, টি এর মান একটা টু একটা মাইনাস ওয়ান, বাট কিভাবে আসলো, কোন কনসেপ্ট থেকে আসলো, যে যখন তারা সমান্তরাল তখন আমাদের ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে টি এর মানটা বের করা। বুঝছো কিনা বলো।